চলে এলাম 3 তলায়। এগুলো দেখতে ভালো জানো, প্রচুর খাটনি। আজকে একটু রোদে দিয়ে এই দিকের সাইডগুলো সব ল্যাংড়া আম, এগুলো এই তেলটার মধ্যে দেবো, আর এগুলো কালকে দেবো। এগুলো একদিন পরে রোদে দিয়েছি তো তাই। রোদ খাবে, রোদে কুকড হবে। প্রচুর খাটনি ভাই এসবে, 3 তলা নিচতলা করে রোদে দেওয়া। এবার যাবো নিচে, হাওয়া দিচ্ছে আজকে জানো ভালো। আর এইখানটা এলে, এই ছাদে এলে আমি এই জায়গাটায় বসি, এই জায়গাটায় বসতে আমার বেশ ভালো লাগে। যদিও গরমে না, শীতের দিকে, তবু হাওয়া দিচ্ছে। উপরে এলাম, নিচে কাজকর্মের অতটাও একটু কমেছে তো, তারাটা মানে কিছুটা এগিয়ে গেছে, সেই জন্য বসলাম। হাওয়াটা কিন্তু গায়ে লাগছে। এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে এই রকম হাওয়া দিলে আমার বাপের বাড়ির কথা খুব মনে পড়ে যায়। যে আমার বাপের বাড়িতে না পুকুরের ধারে বাগান, বাগানের মাঝে বসার যায়, একটা মাচা করা আছে আম গাছের নিচে, সেখানে বসতে বেশ ভালো লাগে। মনটাই অন্যরকম অনুভূতি লাগে জানো। যদিও দাদুর আমলে যেসব বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, বিভিন্ন রকমের গাছ ছিল আমাদের বাগানে, সেই সব গাছগুলো কেটে আবার নতুন করে বাগান করা হয়েছে। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো। তো কতদিন সেই বাগানের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানো হয় না, কারণ সেইভাবে এখন আর গিয়ে থাকা হয় না। তো যেটুকু টাইম থাকি বিভিন্ন রকম কাজে কর্মে দেখি সময় পেরিয়ে যায়, তো সেই জন্য। তো এর পরের বার যখন যাবো তোমাদের সাথে শেয়ার করব। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। এই গরমে ভালো রাখতেই হবে নিজেকে, না হলে নিজেকে ভালো না রাখলে সুস্থ থাকতে পারবো না। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, এখন 8টা 19 বাজে। নিচেই অল্প কাজকর্ম আর বাকি আছে, তারপর হবে নেক্সট কাজকর্ম। এখানে হাওয়াটা, রোদটা কিন্তু উবে গেল, হয়তো আমি বসেছি, আকাশটা খুব কাছে তো, আকাশের ওপর থেকে হয়তো ঈশ্বর আমায় দেখছেন যে এ বসলো, একটুখানি রোদটা কম দিই, তাই না? কি গরম, কি গরম, চোখ মুখের অবস্থা দেখছো, পুরো ঘেমে কালি কালি হয়ে গেছে। সবাই যে যার কাজে যাচ্ছে, তাই আমি ছাদ থেকে দেখছি। হোককে কালি কালি, কাজের মধ্যে থাকলে ভালো থাকবো। সব মানুষই কাজের মধ্যে থাকলে ভালো থাকে। চলো ফুলগুলো তুলে নিয়ে নিচে যাব। ফুল গাছ কমাতে হবে জানো, ফুল গাছ কমাবো। ছাদটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, পুরো না সেই ফোসকা ওঠা ওঠা হয়ে ঝরে ঝরে পড়ছে, খুব বকা খাচ্ছি। আগে ফুল গাছ ছিল 3 তলার ছাদে নিচেই, মানে ওইখানে। এখন আর তো সবই এখানে নিচের উঠানে সেটটা করা হয়েছে বলে হবে না। আর 3 তলায় প্রত্যেক দিন যাওয়া আসা একটু চাপের হয়ে যায়। শীতকালে ঠিক আছে, আর গ্রীষ্মকালে তো রোজ যাওয়া হয় না, তাই এই ছাদে দিয়েছিলাম। কিন্তু এই ছাদটা না মানে উপরে 3 তলার ছাদটার মতো পোক্ত নয়, বুঝলে তো, সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জায়গায় এরকম মানে উপরের সিমেন্টটা উঠে গেছে, জল সোপ করছে, ছাদের জল চুইয়ে চুইয়ে কোনো ফাট দিয়ে নিচেই পড়ছে। বকা খেয়েছি খুব জানো। তো হ্যাড্ডা ব্যাড্ডা গাছ রাখবো না, রাখবো, কারণ গাছ আমার ভীষণ প্রিয়। আর গাছপালা লাগানোর জন্য জায়গা রয়েছে জানো, কিন্তু সেই জায়গায় গাছপালা লাগালে থাকে না, মানুষজন ইচ্ছাকৃত ক্ষতি করে। তো সেই জন্য সেখানে লাগাতে পারি না। আমাদের খামার বাড়িতে দেখেছো তোমরা কতটা জায়গা রয়েছে, এই ছাদে টবই ভরসা। তাই ওকে সকালে বলছিলাম প্রত্যেক দিন পুজো করার মতো যাতে একটু ফুল পাই, সেই রকম ফুল গাছ কয়েকটা নার্সারি থেকে এনে লাগাবো। আর বাদ বাকি সব গাছ দেখবে, লঙ্কা গাছগুলো জল দিই না। তারপরে সেই কি বলে ওটা, কাঁটা জবা, মেস্তা জবা, ওই জবা গাছটা রাখবো না, কারণ ওই ফুল তুলতে গিয়ে হাতে খুব কাটা ফোটে, সেই জন্য ওই গাছেও জল দিই না, মানে মরে যাকে নিয়ে।
শুধু এই জবা গাছগুলো রয়েছে, এগুলো পুরো এই সিজনটা চলে গেলে ভাবছি ছেটে দেবো। ওই ঝোপঝাড় হয়ে যা থাকবে থাকবে, না হলে এই যা মাটি রয়েছে ছাদে না, পুরো ছাদটা নষ্ট করে দেবে। আর এখন এই মুহূর্তে রিপেয়ার করার মতো কোনো মানসিকতা বা প্ল্যানিং নেই। তো সেই জন্য এখন কিছুদিন আমার শ্বশুরমশাইয়ের এই বাড়িটাকে, শ্বশুরমশাই কি আমাদের পূর্বপুরুষের এই বাড়িটাকে সযত্নে আঁকড়ে রাখতে হবে, দায়িত্বটা আমার। কারণ বাড়িতে আমি থাকি, আমি যদি এইভাবে গাছপালা বসিয়ে নষ্ট করে ফেলি তাহলে তো আমারই ক্ষতি। চলো, 3টে ফুল ফুটেছে, 3টে ফুল দিয়ে আজকে প্রভুর সেবা হবে, আর বাইরে কতগুলো ফুল ফুটেছে দেখতে হবে, ব্যাস এইটুকুই। আমি আর বাইরে সকালবেলা উঠে যাই না, কারণ সব দিন ফুল পাই না, কিছু কিছু দিন ফুল পাই, ওই জন্য মাথা গরম হয়ে যায়। ওই জন্য আর মাথা গরমের কোনো কাজ আমি আর করবো না ভেবেছি। টেনশন আর মাথা গরমের কাজ একদম পুরো জীবন থেকে বাদ। ওই সব জিনিস নিয়ে ভাববও না, যেটা আমার মানসিক শান্তি নষ্ট করে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা করা উচিত, যেটাই মানসিক শান্তি নষ্ট হয় সেই জায়গা থেকে, সেই জিনিস থেকে নিজেকে একেবারে শিকড় সমেত তুলে ফেলো, তাতে ভালো থাকবে। কষ্ট হোক তবুও ভালো থাকবে। 2টো নয়নতারা ফুটেছে, অপরাজিতা গাছটাও তুলে দেবো। যে জিনিস আমার কাজে লাগবে না বা যে আমাকে হেল্প করবে না, আমি তাকে আমার লাইফে জায়গা দেব না, আমার ছাদে জায়গা দেবো না। দেখাই গাছ, এগুলো দেখেও আমার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। শুকনো গাছ দেখতে আমার একদম ভালো লাগে না। তো ওই যে দাদা আছে, ওই দাদাকে একদিন আসতে বলে সব পরিষ্কার করাবো, ছাদে গাছপালা টব রেডি করব মাটি খুঁড়ে। তারপর যেদিন যাবো, কাল না, সেদিন নার্সারি থেকে সুন্দর সুন্দর কয়েকটা গাছ এনে টবগুলোই লাগাবো। না হলে এই যে ছাদের হাল দেখো, এগুলো তারপরে এই যে এই উঁচু উঁচু এগুলো করা হয়েছে, এগুলোই সরা নড়া নিজে নিজে করতে গিয়ে জানো কত এগুলো উঠিয়ে ফেলেছি। এই যে এইখানটা থেকে, এই ফাটাটা থেকে নিচে চুইয়ে জল পড়ে, তাহলে বড়মশাই বকবে না বলো? 3টে ফুল পেয়েছি, চলো নিচে যাই। সকালবেলা বসে গেছি আম কাটতে, বাপের বাড়ির আম, প্রথম ভালো আম। সব থেকে আম খাওয়া হয়, তবে মনের মতো আম মনে হয় ধামাস থেকেই প্রথম খাওয়া হয়, তাই তো? না বাবা বলবো না, বলবো না বাবা। কেন? এখন হয়তো বড়মশাই বলবে কেন, আমি কি আনি না? না না, আমি যে এনেছিলাম বোম্বাই আম, সেটা তো ভালো নয়। তুমি কেন? সেগুলো ওইটা মুম্বাই আম বলে ভালো নয়, কিন্তু বোম্বাই আম বলে। বোম্বাই আম যাই হোক, কিন্তু হিমসাগর আম তো কেন ভালো না, হিমসাগর যেটা পরের দিন তোমার মঙ্গলবারে এনেছিলাম, ওই আমটা ভালো, খারাপ নয়। হ্যাঁ, আর ওটা আমের এই প্রথম উঠলো, এখন তো একটু এরকম হবেই। এই আমটা কাল কেটেছিলাম, ও খেয়েছে, সবাই বলেছে খেতে ভালো। আর আজকে 3টে রয়েছে, এটা কাটছি। সকালবেলা ব্রেকফাস্ট আম দই মুড়ি, এই চলবে এখন আমাদের সারা গ্রীষ্মকাল ভোর, এই চলবে। আম সকালবেলা খেয়ে নিলে শরীরটা খুব ভালো থাকে। আম কাঁঠাল এই সময়ে, লিচু তাল এগুলো খাওয়া ভালো, কিন্তু আমার ঘরে আমি ছাড়া কাঁঠাল কেউ খায় না। আমি খাবো এবছর। কেন? না, বছরের ফসল 1টা 2টো হলেও খাবো, বেশি খাবো না। হঠাৎ কি হলো? না, সব কিছু আজকে সূর্য ওঠেনি? উঠেছে, তোমায় আগের দিনই বলবো ভেবেছিলাম। যে মানুষ কাঁঠাল ঘরে রাখলে বিরক্ত হয় না, কাঁঠাল বিরক্ত হই তো এখনো, তাহলে? কিন্তু ফ্রিজে রাখা কাঁঠালটা আমি পছন্দ করি না, আমার সব জিনিসে না না, সেটা ঠিক আছে, কিন্তু সে কাঁঠাল খাবে বলছে কি করে? কাঁঠাল খাবো। আমি রিকোয়েস্ট করেছিলাম আগের বার যে তুমি যদি খাও, ছেলেকে হয়তো একটু খাওয়াতে পারবো, কারণ সিজনের ফল তো একটু ওকে খাওয়াতে পারবো। তুমি একটু খাও না গো। কিছুতেই খেলো না। আর ওর দেখা দেখি আমার ছেলে বলে, আমি যাই খাই, তুমি আমায় যাই জোর করে দাও না কেন, আমাকে কিন্তু এই কাঁঠালটা তুমি জোর করে দিও না, এটা আমি কোনো মতে খাবো না, কোনো দিন খাবো না। ব্যাস, জোর করে খেও না কাঁঠাল বা যে কোনো জিনিসই জোর করে খেলে শরীরের ক্ষতি। না, 1-2 কোয়া খাবো। সেই খাজা খাজা রোয়া হলে ভাল লাগে। আচ্ছা, মুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি একটু দই, ঘরে পাতা। পিঁপড়া থাকলে সাঁতার শেখে তাড়াতাড়ি। হ্যাঁ, ছোটবেলায় বলতো বলো, হ্যাঁ সেটা না। এবারে নিয়ে নেব আম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার বড়মশাইয়ের মুড়ি এইভাবে মেখে চুকে দিলে খুব শান্তিভাবে খায়। তুমি কিছু বলো। এই বাবার মুড়ি মা মেখে দিত, সেই জন্য তুমি আমার থেকে মাখো? না না, এমনি ভাল লাগে তো, মাও আমাদেরও মেখে দিত তখন। খাইয়ে দেবো?
খাইয়ে তোমার খুব তাড়াতাড়ি খাওয়া, মানে গিলতে দাও না, কেন? অত তাড়াতাড়ি আমি তুমি কি খেতে করে পারি না। জানলে? আমাকে সেই হাত কেটে গেছিল না, হাত পুড়িয়ে ফেলেছিলাম, তখন সে খাইয়ে দিচ্ছিল কদিন। আজকে আসলে ক্যামেরাম্যান ওকে করেছি, আর ওকে ক্যামেরাম্যান করলে অনেক, ওকে কেন আমার ছেলেকেও আমাকে অনেক বলে বুঝিয়ে দিতে হয়। একটা তুমি খাও, একটা রাতুল খাবে, একটা আমি খাবো, আমার থেকে একটা তোমায় দিই। না না না, না দিও না, দিও না, বেশি দিলে ভাল লাগে না, মুড়িটার টক ভাবটা কেটে যায়, দইয়ের যে একটা টক ভাব এটা কেটে যায়। দই চিড়েও তো খেতে পারো গো, দই চিড়ে, আম, হ্যাঁ, কলা দিয়েছে, কলাগুলো রং ধরে গেছে। কলা দাও, কলা কলা খাবো না তো আমি খাওয়ার মতো বলিনি। হয়নি। শশা খাবে তো? শশাটা কাটিনি এখন, হ্যাঁ, কাটি। শশা কাটো। গ্রীষ্মকালে মানে এই সিজনে আর কি, আম কাঁঠাল এই ফলের সিজনে কিছু অন্য জিনিস না খাওয়াই ভালো, এইসব খেয়ে থাকাই ভালো, সেটা ভাত দিয়ে, রুটি দিয়ে বা মুড়ি দিয়ে, সাথে একটু টক দই, ব্যাস, তাই না? আমি তো শুধু টক দই দিয়ে মুড়ি খাই। এ আমটা কালকের থেকে আরও ভালো লাগছে, মানে মজেছে, মানে কালকে একটা টক একটা অন্যরকম ভাব ছিল, কিন্তু আজকে একটা মিষ্টি ভাব হয়েছে। কালকে মনে হয় সিগন্যাল দিতে দিতে এলে গেছে, জানো? হ্যাঁ, কালকে মনে হয় সিগন্যাল দিতে দিতে এলে গেছে, শুনতে পাইনি তো। পাশের বাড়ির লোক বিরক্ত হয়ে যাবে। স্কুটির চার্জ, খুব গরম, চোখ মুখ পুরো একেবারে কালি হয়ে যাচ্ছে। তুমি হেলমেটটা ইউজ করো। তোমার এই হেলমেট আর শু মাঝে মধ্যে কি হয় তুমি যে ছেড়ে দাও, আমি এটাই ভেবে পাই না। তুমি এখন মেমারি যাবে না তো? বিকেলবেলা যেও বরং, রোদ পড়লে, জানো, কারণ এখন দুপুরে খুব কষ্ট হবে। তবে আজকে না ওয়েদারে হাওয়া আছে। এদের বাড়ি হয়ে যেও কিন্তু, হ্যাঁ আসতে। এখানে সবজি কাটতে বসে গেছি, আর এই গামলিতে জল নেওয়ার কারণ হচ্ছে শাকটা ধুতে হবে। এই কাঁচা লঙ্কাগুলো না পচে যাচ্ছিল, অনেক পচে গেছে, ফেলে দিলাম, ধুয়ে একেবারে কেটে রাখবো। যেটুকু কেটেছি দেখাই, ভেন্ডি ভাজা হবে, আমের চাটনি হবে অনেকটা, তাই এইভাবে কেটেছি। ল্যাংড়া আম, যা যে টক, কত চিনি যে খাবে। চলো সবজিপাতি কেটে তবে যাবো স্নানে, তারপর দেখাই তোমাদের কি কি রান্না হবে। আম নিয়ে বসে গেছি, রান্না করতে করতে যতটা হয় কাটবো। এখানে কুলোর মধ্যে একটা পেপার পেতে নিয়েছি, কারণ আমের দাগ হয়ে যাবে তো, তার জন্য। সেই জন্য রং এসে গেছে, রং এসে গেছে। খাবি? এটা কিন্তু ভালো লাগবে, হিমসাগর আম তো। আম এটা, এটা কাঁচা। এইভাবে আমগুলো আমি ভালো করে চুচে চুচে নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এবারে আমার সব গন্ডগোল হয়ে গেল, জানো, আটিটা কাটতে গেলে হাত কাটার ভয়, কাটা যাবে না, তো এইভাবে রাখছি। আর হিমসাগর আমগুলো প্রত্যেকটা আমে কালার এসছে, এগুলো জাগ দিতে হবে, মানে পাকাতে হবে, আর কিছু করার নেই। সেই জন্য হিমসাগর এই যে এতগুলো আম মা পাঠিয়েছিল, সব রেখে দেবো, এগুলো আর কিছু করা যাবে না। শুধু এই আম্রপালি আমটা এখনো সময় আসেনি বলে যেটুকু নেওয়া যায় রেখে দেবো। রান্না বসিয়ে দিয়েছি, দুবেলায় ভাত বানাবো, সেই জন্য এই হাঁড়িটা নিয়েছি, আর এখানে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। হবে নোটে শাক চচ্চড়ি, আলু ভাজা। নোটে শাক চচ্চড়ির জন্য কী কী নিয়েছি দেখো, উচ্ছে সরু সরু করে কেটে নিয়েছি,
ঝিঙে, কুমড়ো, আলু। এখানে হবে ভেন্ডি ভাজা, এগুলো দেখিয়েছি, আর হবে পটল আলু। আমগুলো না মন খারাপ করে দিল। ওই আমগুলো জাগ দেবো, ঠিকঠাক না হলে পাকাতে পারবো না, কত চাপ। বয়ে বয়ে নিয়ে এসে রং ধরে গেছে। ওই আম না রাখলে হয়তো খুব একটা ভালো হবে না, কাঁচা আমের স্মেলটা আসবে না। তো তো ওই আমগুলোই যেটুকু যা হবে ওইটুকুই এই রান্না করতে করতে কেটে রাখবো। নাহলে বসলে, রান্না বান্না করে বসলে না পরে কাজের কোনো মন লাগছে না, শরীরই দিচ্ছে না। পুরো সেই সিদ্ধ হয়ে যাওয়া গরম, ভেপে যাচ্ছে যেন ভিতর। তাও আজকে অন্য দিনের তুলনায় একটু হাওয়া আছে। এগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি, আমার নিজের হাতে দেওয়া বড়ি। অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে তুলে নেব, তারপর বাকি সব কিছু। এই চচ্চড়িটা না গ্রীষ্মকালে খুব শরীরের জন্যও ভালো, আর মুখেও খুব ভালো লাগে। দেখো এই সব কাটতে কাটতে একবার করে উঠছি, একবার করে কাটছি। আজকে একটু তবু হাওয়া দিচ্ছে, হাওয়া দিলেও সেই গরমটা যায়নি, গরমটা যাবে না এখন। এই মাসটা পুরো এই ধরনের তীব্র গরম দেবে, ভ্যাপসানি, মানে মনে হবে ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে গেলে যেমন হয় ভেপে যাওয়া বলে, সেই রকম। এতটাই কষ্ট লাগছে। আর সব সময় মনে হচ্ছে গলার কাছে কি ভুগছে, মানে খাওয়ার কোনো রুচি আসছে না। আবার কি বলবো, খেয়ে কেমন একটা হচ্ছে। কালকে রাতে পান্তা খেলাম, তো মাঝরাতে দেখি কি আমার গলায় উঠে আসছে, এত কষ্ট দিচ্ছে। একটা মেডিসিন খেতেই হবে আজকে। সকালেও সেইভাবে কিছুই খাইনি, জল খাচ্ছি, তবু যেন গলায় ভোকা কমছে না। এটা না আমার কালকে পান্তা খেয়েছি ওই রকমভাবে বলে না, কালকে তো চপ টপ অনেকটা খেয়েছি, কিন্তু আমার কয়েকদিন থেকেই হচ্ছে। কয়েকদিন মানে প্রায় আবার 15 দিন হতে যায়, 2 সপ্তাহ। হ্যাঁ, আমার এই কষ্টটা কমছে না জানো। উচ্ছেটাও সুন্দর করে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। ঢেকে দেব, ধিমে আছে, এটা কষানো হতে থাক। বড়িগুলো সুন্দরভাবে ভেঙে নিতে হবে, নরম। তাও আমি আমার এই যে আধ ভাঙা নোড়াটা আছে না, আমি এইসব কাজে লাগাই। অল্প একটু আদা থেতো করতেও কাজে লাগাই, বড়ি এইভাবে গুঁড়ো করতেও কাজে লাগাই, একটু রসুন থেতো করা, যাই বলো না কেন। রান্নাঘরে যে কোনো জিনিসই আমরা ফেলতে পারি না সহজে, সেগুলোকে যতদূর সম্ভব কাজে লাগানোর চেষ্টা করি। এইভাবে ভালো করে করে একদম গুঁড়িয়ে নিতে হবে, যতটা পারা যায়। একদম মিহি না, তাহলে তো মিক্সিতে দিয়ে দিতাম, যাতে দাঁতে পড়ে। নোটে শাকগুলো অনেকক্ষণ আমি জলে 2বার জল বদলে বদলে ধুয়েছি, কারণ একটু বালি থাকলে না দাঁতে পড়লে কেমন একটা হয়। আর এগুলোই মাটি ধুলোর জিনিস। আবারও আমি নাড়াচাড়া করে তুলে নেব। বড়িটা আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি, এতটা গুঁড়ো করলেই যথেষ্ট। শাকটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম, নুনটা বুঝে দিতে হবে, সবজিতে কিছুটা নুন দিয়েছিলাম। আর এই এখন এই শাকটা দেওয়ার পরে অল্প একটু নুন আর হলুদ দিলাম। একটু ভাজাটা হোক, জলটা ছাড়ুক, তারপর পরের স্টেপটা দেখাচ্ছি। এটাও কিন্তু আমি পুরো গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো রয়েছে। ঠিক আছে, চলো দেখি। শাকটা একটু মজে গেছে, একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি বাকি মশলা যেটা বানিয়েছি সেটা দেব। এখানে রয়েছে অল্প সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। একটু বেশি জল হয়ে গেছে আমার, সর্ষে কম তো, আর এই গ্রাইন্ডার জারটা বড়, তাই একটু কেমন হয়ে গেছে, খচা খচা। এবারে আমি এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব।
সর্ষের যে কোনো জিনিস না ছেঁকে খাওয়া ভালো, আর এই শাকটাই ছাকতেই লাগে। আর আমার এই রকম খচা হয়েছে এই জারটার জন্য, সেই জন্য তো ছাকতেই হতো। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়েছি প্রয়োজন মতো চিনি। নুন ঝাল মিষ্টি মুখের স্বাদে লাগবে, তো আমাদের একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে। এটা এখন ঢেকে ধিমে আঁচে হতে থাক। এদিকে ভাত হচ্ছে। চলো এবার আমগুলোর একটু ব্যবস্থা করি। এই পর্যায়ে এসছে, একদম শুকনো শুকনো হবে। একদম শেষ মুহূর্তে তোমাদের সাথে আবারও শেয়ার করছি। সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম জলটা যাতে শুকিয়ে যায়। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আটির দুপাশ থেকে এইভাবে, আটির সাইড থেকে এই ছোটো ছোটো সরু সরুভাবে এইটুকু, এই সাইড থেকে এইটুকু, যেটুকু পেরেছি এইটুকুই আম্রপালি আমটাই এবারে করেছি, মানে রাখবো আর কি সারা বছরের জন্য, টুকটাক খাওয়ার মন চাইলে কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য। আর এই হিমসাগর আমগুলো কিচ্ছু হলো না, এটা রাখবো এখন, এটা পাকাতে হবে। বস্তা চাপা দিয়ে রাখতে ভয় করছে, কারণ যদি পচে যায়, সেই জন্য ভাবছি কার্বাইড দিয়ে জাগ দেব। থাক এখানে। কতটা কাঁচা লঙ্কা বাটা হয়েছে! এই কাঁচা লঙ্কা বাটা তরকারি খাওয়াতে গিয়ে, জিনিস নষ্ট না করতে গিয়ে না, সব তরকারিতে আমি বেশি বেশি ঝাল দিয়ে ফেলতে পারি, বুঝতে পারবো না। শাকটা প্রায় শেষের দিকে, এমতো অবস্থায় আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। জল না দিলেও হয় এই শাকে, গ্রাইন্ডার ধোয়া জল না দিলেও হয়, কিন্তু আমি ওই সর্ষেটা বাটতে গিয়ে জলটা একটু বেশি হয়েছে। লক্ষ্য রাখতে হবে যেন এই চচ্চড়িটা একেবারেই ঝরঝরে হয়, যেন লাগা লাগা না হয় আর কি। কিন্তু আলুগুলো গলে গেছে, চন্দ্রমুখী আলু তো আরও তাড়াতাড়ি গলে এরকম আকার নিয়েছে, তাও আমি চেষ্টা করছি। আর এই যে দেখো, এই গরমে দারুণ উপাদেয় ডাল, এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প, এই যে এখন হয়েছে, সব তরকারিতে এটা যাবে, অল্প কাঁচা লঙ্কা বাটা আর আদা গ্রেট করা, এই যে দেখা যাচ্ছে, এটা আমি একটু গ্রেট করে ঘষে আর কি আদাটা দিয়েছি। এরপরে এই ডালটার রেসিপিটাও দেখাবো, দারুণ টেস্ট হয়, এইরকমভাবে বানিয়ে দেখবে। শাকটা রেডি হয়ে গেছে, এবারে উপর দিয়ে এই বড়ি ভাজাটা ছড়িয়ে দেব। কালারটা এক একবার আসছে ক্যামেরায়, এক একবার ঝাপসা হয়ে যাচ্ছে। শাক রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়, কথা দিচ্ছি। এমন মনে হবে যে আবারও কবে বানাবো। মোটামুটি আজকে হেসেলের পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার হচ্ছে। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবারে এই যে আমটা কেটে ভাপিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, এবারে এটা দিয়ে দেবো। হ্যাঁ বাবা, বাইরে কি গরম গো! কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ঢালতে হবে এক বস্তা চিনি, একে ল্যাংড়া আম। এবারে পরিমাণ মতো একটু জল, ব্যাস ফুটতে থাকুক, ঢেকে দেব। বুঝে তখন আবার মিষ্টি দেওয়া যাবে, চিনিটা আটকে গেছে গো গলায়। জানি এই চাটনিটা আমিই সব থেকে বেশি খাবো, কারণ যেহেতু অনেকটা পরিমাণে চিনি দেওয়া আছে। এই চাটনি না, আমার যে কোনো চাটনি মিষ্টি রস জমিয়ে জমিয়ে বা একটু রসের শিরা বানিয়ে করলে বেশি ভাল লাগে। আজকে ছিল না, আর আমার মন চেয়েছিল আজকে এইরকম করে খোসা সমেত আমের চাটনি খাওয়ার, কি আর করা যাবে, এটাই উপায়। সর্ষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে মৌরি ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি হিং, ব্যাস। এবারে দিয়ে দেব ডাল। ডালের মধ্যে হলুদ, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা
মানে ওই কাঁচা লঙ্কা, হলুদ, নুন, আদা গ্রেট করা ছিল। ব্যাস, আর একটু জল দেবো, আর কিচ্ছু না। ওদের কি হাল দেখো বাবা। আজকে এই আমগুলো দিলে হয়ে যাবে। আর এই আমগুলো সব 1 মিনিট তেলে দিয়ে দেবো। হাঁপিয়ে গেছি। রান্না হয়ে গেছে, আলু ভাজাটা বাকি আছে, দেখাচ্ছি দাঁড়াও। তেলটা নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই আমগুলো ভালো মতো শুকিয়ে গেছে। এবারে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আগে আইসক্রিমের ঘন্টা বাজলেই রাতুল ছুটতো, জানো তো। আইসক্রিমের ঘন্টার আওয়াজ পাচ্ছি, তাই মনে হচ্ছে ওর যখন ঠান্ডা লাগতো বাবা গিয়ে তাদের বলতো, এখানে ঘন্টা বাজাবে না, আমার নাতির ঠান্ডা লেগেছে। দিয়ে দিলাম। এবারে এটা সমেত এখন রোদে থাকবে। কোনো জিনিস বানানো না, জানো তো, খেতে আর দেখতে ভালোই লাগে, কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে কি বলবো। পুরো আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বলছি না বেশ কিছুদিন থেকে সব সময় মনে হচ্ছে গলার কাছে কিছু একটা এখানটা আটকে আছে। জল খেতে যাচ্ছি, তাও মনে হচ্ছে কিছু আটকে আছে, বেরিয়ে আসছে। শরীরের যত্ন না নিলে এরকম শরীর। চলো নিচে গিয়ে তোমাদের দেখাবো যে আজকে আমি দুপুরে কি রান্না করেছি। ঘেমে নিয়ে একাকার। এবারে তাও আমের আচার করিনি কিছু, আমের আচার করবো না এবার। আগের বারের আছে, ওটাই হয়ে যাবে। কেউ খেতে চায় না, আমার ছেলেও খেতে চায় না। চাটনি তবু খাবে, আমার বড় মশাইও খায় না, আমি খাই মাঝে মধ্যে। বাবারে বাবারে আর মারে। আর এদিকে আমার বাবা মাও ডাকছে বাবারে মারে। কে কার বাবা মা কাকে সাড়া দেবে। প্রায় 1:30টার ঘরে ঘড়ির কাঁটা। ওরও খুব কষ্ট হবে গো। আমাদের লেদের বাইরে একটা কাজ হচ্ছে, সেই কাজের জন্য পুরো একদম রোদের মধ্যে কাজটা করতে হচ্ছে আর কি। কি বলে ওটা, শেড হচ্ছে আমাদের বাইরের, মানে লেদের সামনের দিকটা। খুব কষ্ট হচ্ছে, ওই জন্য কষ্ট হলেও এই সময় করে না নিলে বর্ষাকালে মুশকিলে পড়বে। ছিল আগে, কিন্তু এটা আবার আর একটু উন্নত মানের হচ্ছে। আগে হাতটা ধুই লঙ্কার, না আগে দেখিয়ে নিই চলো, তারপর হাত ধুয়ে গিয়ে বসতে পারবো। চোখ মুখের অবস্থা দেখেছো, কি বলবো, কতবার বলবো আর কতবার দেখবে, কে কাকে দেখবে। আলু ভাজাটা এখনো হয়নি, আলু ভাজাটা হবে খাওয়ার আগে। ও বাড়ি আস্তে আস্তে দেরি হবে মনে হচ্ছে। রয়েছে ভাত, পটল আলুর রসা, মাখা মাখা, সব দুবেলার তরকারি। এটা বিউলির ডাল, এই যে আমের চাটনি, তলায় কিন্তু ঝোল আছে, হ্যাঁ, ভেন্ডি ভাজা। আর এটা তোমরা দেখেছো শাকটা, বাপরে টপ টপ করে ঘাম গড়াচ্ছে জানো। আর আলু ভাজাটা হবে খাওয়ার। রাতের ডিনার ওর বাবা ওর জন্য নিয়ে এসছে, কারণ ও ভাত খাবে না। কি আছে জানি না। এই মোমো আছে, এই ও আমার প্যাকেটটা দেখে প্রথমে মনে হলো আমার মোমোর মতো প্যাকেটটা। অনেকদিন পর মোমো খাওয়া, মানে সত্যিকারেরই মোমো। এখানে রয়েছে চিকেন স্যুপ, আরও রয়েছে মোগলাই। মোগলাইটাই আনার কথা ছিল, কিন্তু মোমোটা সারপ্রাইজ নয় বাবা। রয়েছে স্যালাড, পেঁয়াজ দেয়নি তো মনে হচ্ছে রে, আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। ওই ইয়েটা দেওয়া ছিল না।
ব্যথা ব্যথা তোমার কম অনেক, তবে আজকে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার গন্ডগোল করলাম তো, 3টের জায়গায় 2টো খেলাম আজকে, কালকে সকালে একটা খেয়ে নিতে হবে। খারাপ হচ্ছে? কিরম বুঝছো? ভিতরে ঢ্যাপঢ্যাপে হয়ে যাচ্ছে ম্যান্ডেজের জন্য। কেটেছে সাংঘাতিক না, তো চুলতে টানতে লাগবে। খুব সাবধানে চলাচলটা করে।